রাত আমতা আমতা করে বলল, কই কিছু না, একটু দেখলাম টেবিলের নিচ থেকে রেস্টুরেন্টটা কেমন দেখায়। গুরবাজ আহাম্মক হয়ে রাতের দিকে তাকালো, আর রাত 32 পাটি বের করে জোরপূর্বক হাসছে। ক্ষণকাল ক্ষণকাল পিনপতন নীরবতা বিরাজমান থাকলো। রাত এখনো দাঁত বের করে হাসছে। গুরবাজ আহাম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, ওয়াও, তা কেমন দেখলে? অসাধারণ ভিউ, বিশ্বাস না হলে আপনিও দেখতে পারেন। থাক, তুমি দেখেছো তাতেই হবে। আমি তোমাকে বিশ্বাস করি। রেস্টুরেন্টে দেখা শেষ হয়ে থাকলে চলো বসা যাক। রাতের বুক ধুকভুক করতে লাগলো। ও গুরবাজের সাথে এক মুহূর্ত সময় কাটাতেও রাজি না। এভাবে বার্গার কিনতে এসে ফিরে যাবে সেটাও ভাবতেই পারেনি। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কিছু জটলা পাকাতে লাগলো। হঠাৎ একটা বুদ্ধি আসায় ও গলা খাকারি দিয়ে বলল, আমাকে যা ভাবছেন তা আমি না, আমি রাত না, আমি জ্যোৎস্না। বলে ও নিজেকে যথাসম্ভব জ্যোৎস্নার মতো আত্মবিশ্বাসী করার প্রয়াসে মুখে জোরপূর্বক হাসি টেনে আনলো। ওদিকে ভ্রুকুচকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গুরবাজ অত্যন্ত শান্ত গলায় বলল, মজা করার মুডে নেই, দ্রুত আমার পেছন পেছন চলে আসো রাত। আর আমি জ্যোৎস্না, আমি আপনার শালি, বউ না। গুরবাজ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে বলল, যাক, এই ওসিলায় তো নিজেকে আমার বউ তো বললে। বেশি অভিনয় করতে হবে না, আমি জানি তুমি রাত। সো পিছু পিছু আসো। বলে গুরবাজ হাঁটতে শুরু করলো। রাত হতভম্ব হয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ওদের দু বোনকে ওদের মা ব্যতীত আর কেউ চিনতে পারে না। যদিও বৈশিষ্ট্য দেখে বোঝে কোনটা রাত আর কোনটা জ্যোৎস্না, কিন্তু রাত তো আজ প্রথমবারের মতো জ্যোৎস্নার মতো আজব কথাবার্তা বলেছে। তবুও গুরবাজ কিভাবে চিনতে পারলো? এসব চিন্তায় ভাটা পড়লো গুরবাজের ডাকে। অনিচ্ছা সত্ত্বেও রাত ওর দিকে এগিয়ে গেল। গুরবাজ নির্দিষ্ট একটা আসনের সামনে গিয়ে দাঁড়ালো। রাত চলে আসতেই ও হাত বাড়িয়ে ওকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালো। রাত দ্রুত বুকে বসে পড়ল। গুরবাজও ওর সম্মুখে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে গুরবাজ অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়া শেষে সামনে তাকাতেই দেখলো রাত নিচু করে বসে আছে। তা দেখেও গলা খাকারি দিয়ে বলল, আজ তো পুলিশ হয়ে আসেনি, তবু মাথা নিচু করে রাখবে। রাত 1 মিনিট পর কাটকাট গলায় বলল, মিথ্যা কথা বলছেন কেন? পুলিশ না হয়ে আসলে পেছনের জন কে? মনে হচ্ছে আমি কোনো ভুল করেই উনি আমাকে জেলে বন্দি করে রাখবেন। গুরবাজের ভ্রু কুচকে গেল। ও চকিতে পিছু ঘুরে তাকালো। দেখতে পেল কালো মিয়া 32 পাটি দাঁত বের করে ওর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। গুরবাজ নর্মাল ড্রেসে আসলেও কালো মিয়া পুলিশের ইউনিফর্মে পরেই এসেছে। ওর দিকে তাকাতে গুরবাজের মেজাজ খারাপ হয়ে গেল। ও বিরক্তিতে চ কানান্তে উচ্চারণ করে বলল, আশ্চর্য, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? কালো মিয়া অমায়িক হেসে বলতে লাগলো, আপনার সুরক্ষার দায়িত্ব আমার উপরে স্যার। আপনাকে আমি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিব না। আপনি যেখানে আমি সেখানে। বাথরুমে গেলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে আপনাকেই। হ্যাঁ, বাসর ঘরেও যেও, স্টুপিড কথাকার। কালো মিয়া দাঁত আরো প্রসারিত হয়ে গেল। ও লাজুক হেসে বলতে লাগলো। আপনি অনুমতি দিলে যাব স্যার, কোনো সমস্যা নেই আমার। গুরবাজ এবার ভীষণ রেগে গেল। ধমকে বলে উঠল, ননসেন্স, এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, অন্তত আজকে। ওর ধমকে কালো মিয়ার দাঁত বন্ধ হয়ে গেল। ও দ্রুত জায়গা প্রস্থান করলো। ওর থেকে চোখ সরিয়ে গুরবাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে কণ্ঠটা স্বাভাবিক করলো। অতঃপর রাতের দিকে তাকালো। রাত হতভম্ব চোখে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে গুরবাজ কিছু বলতে যাবে, তার আগেই রাত বলে উঠল, আপনি ভীষণ নির্লজ্জ আর অসভ্য। গুরবাজ ক্ষণকাল চুপ থেকে গালে হাত দিয়ে রাতের দিকে তাকালো। তারপর শান্ত গলায় বলল, যেমনই হয় না কেন, আমিটা কিন্তু তোমার মালিকানা। রাত তৎক্ষণাৎ মাথা নামিয়ে নিল। এই ছেলে দ্রুতই টপিক বদলানোর মতো ট্যালেন্ট নিয়ে ঘোরে। ওকে লজ্জা পেতে দেখে গুরবাজ বলতে লাগলো। লজ্জা না পেয়ে আমার দিকে একটু তাকাও। সত্যি বলছি, আজ সামনে কোনো পুলিশ দেখতে পাবে না। রাত তবুও মাথা তুলল না। হঠাৎ পাশে চোখ যেতেই ওর লজ্জা আর অস্বস্তি হারিয়ে গেল এবং ভীষণ হাসি পেল। কালু মিয়া এত ধমক খেয়েও যায়নি। ও এই টেবিলের থেকে খানিকটা দূরে আরেকটা টেবিলে বসে আছে, সামনে খবরের কাগজ নিয়ে। নিজেকে আড়াল করার চেষ্টা, এই আর কি।
তবুও খবরের কাগজ নিচু করে শুধুমাত্র চোখ দুটো বের করে ওদের দিকে বারবার নজর দিতেও ভুলছে না কালু মিয়া। ওর অবস্থা দেখে রাতের সত্যি ভীষণ হাসি পেল, কিন্তু হাসা ঠিক হবে না ভেবে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। তবুও হাসি বাইরে চলেই এলো। ও মৃদু মৃদু হাসতে লাগলো। ওকে হাসতে দেখে গুরবাজের ভ্রু কুঁচকে গেল। ব্যাপারটা কি দেখার জন্য ও রাত যেদিকে তাকিয়ে হাসছিল সেদিকে তাকালো। ও তাকানোর সাথেই কালু মিয়া নিজেকে খবরের কাগজের বিপরীতে লুকিয়ে ফেললো, কিন্তু গুরবাজের চোখকে ফাঁকি দিতে পারলো না। ও কটমট দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে থাকলো। ওদিকে রাত এবার জোরেই হেসে ফেললো। হাসতে হাসতে ওর চোখ হঠাৎ গুরবাজের দিকে চলে গেল, যে এখনও কঠিন দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে আছে। রাতের নজর সবেমাত্র গুরবাজের দিকে ভালোভাবে চলে গেল। সত্যি আজ কোনো পুরুষ ওর সামনে দাঁড়িয়ে নেই, বরং সাধারণের মধ্যে একজন অসাধারণ পুরুষ ওর সামনে বসে আছে। প্রথমবারের মতো রাতের মনে হলো ছেলেটা দেখতে খুব একটা খারাপ না, যদিও সেটা 1 মিনিটের মতো মনে হলো। গুরবাজ ওর দিকে তাকাতেই রাত আশ্চর্যজনক এক কথা বলে ফেলল। ও, আপনি তাহলে মানুষ? গুরবাজের কঠিন মুখটা মুহূর্তে আহাম্মক হয়ে গেল। মানে এমন একটা প্রশ্নের কী উত্তর দেওয়া উচিত সেটাও জানা নেই। জন্মের পর এমন প্রশ্ন কেউ করেনি তো, তাই কোনো অভিজ্ঞতা নেই। তবুও নিজে অদ্ভুত একটা উত্তর দিল। এতদিন বাবা বলতো আমি নাকি গন্ডার। আমিও জানতাম না যে আমি একজন মানুষ। আমার আসল পরিচয় জানানোর জন্য তোমাকে জাজাকাল্লাহ রাত সিদ্দিকী। এবার রাত থতমত খেয়ে গেল। ও ইচ্ছে করে প্রশ্নটা করেনি, হুট করে বিনা অনুমতিতে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। ও সম্পূর্ণ নির্দোষ। ওদের এমন উদ্ভট পরিস্থিতিতে হঠাৎ কোথা থেকে নিলয় হন্তদন্ত হয়ে রাতের সম্মুখে এসে বলতে লাগলো। আমার সতীন বানানোর জন্য উঠে পড়ে লেগেছ দেখছি। রাত হঠাৎ এমন প্রশ্নে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। নিলয় রাগত মুখে রাতের দিকে তাকিয়ে আছে। ওর নজর এখনও গুরবাজের দিকে যায়নি। ওর কনফিউশন ক্লিয়ার করার আগেই ও পুনরায় বলতে লাগলো। এজন্যই আমার ফোন ধরছিলে না, তাই না? সেদিন ওই পুলিশের সৌন্দর্য কি প্রশংসাই না করলে, এখন আবার নতুন আরেকজনের প্রশংসা করতে এসেছো। কথাটা বলতে বলতে নিলয়ের ঠোঁট উল্টে আসলো। কান্না করার পূর্ব মুহূর্তে যেমন অবস্থা হয় আর কি। ও কম্পিত গলায় বলতে লাগলো। আমি প্রতিদিন জিম করে এত সুন্দর বডি বানালাম, কিন্তু তুমি আমার প্রশংসা করো না। হোয়াই? আই ওয়ান্ট অ্যান্সার। গুরবাজ বসা থেকে উঠে নিলয়ের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলো। রিল্যাক্স ব্রাদার, কী সমস্যা তোমার? আমার বউয়ের কাছে নালিশ করে লাভ আছে? গুরবাজকে দেখতেই নিলয়ের অস্থির সত্তা শান্ত হয়ে গেল। ও ভ্রুকুচকে এক পলক গুরবাজের দিকে তাকালো, তো এক পলক রাতের দিকে তাকালো। ওর অবস্থা দেখে গুরবাজ বলতে লাগলো। এটা আমারটা, তোমারটা বাড়িতে আছে, সেখানে গিয়ে অভিযোগ জানাও। বিয়ে করতে চাচ্ছ অথচ নিজের বউকে চিনো না, এটা ভীষণ লজ্জার কথা। নিলয় থতমত খেয়ে গেল। পর মুহূর্তে গলা খাকড়ি দিয়ে বলতে লাগলো। কেমন লাগে আমার অভিনয়? গুরবাজ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল। মানে? নিলয় দাঁত কেলিয়ে বলল। মানে আমি ইচ্ছে করে এমন করেছিলাম, দেখলাম তোমরা চমকে গেলে ঠিক কেমন লাগে। রাত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল। জ্যোৎস্নার মতোই নিজের ভুল ঢাকার জন্য আউল ফাউল লজিক দেখানো শুরু করেছে। ছ্যা! নিলয় কোনো মতে নিজের সম্মান হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওর যাই হোক, ওই পুলিশের সাথে কোনোভাবেই হারতে চায় না, তাই জান হাতে নিয়ে পালিয়ে এসেছে। ও আর একবার রেস্টুরেন্টের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। মানুষ যমজ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা যমজ? কণ্ঠ, মুখ, হাঁটা চলা সবই একরকম, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, শুধু সত্তা হেঁটেই আলাদা। তবে যাই বলো না কেন, আমার জ্যোৎস্না বেস্ট। কথাটা বলে নিলয় লাজুক হাসলো। হঠাৎ মাথার মধ্যে এক নতুন চিন্তার উদ্যোগ হতেই ও ফটাফট ফোন বের করে জ্যোৎস্নাকে কল দিল। এবার কিছুক্ষণের মধ্যে রিসিভ হলো। রিসিভ হতেই নিলয় বলতে লাগলো। দেখা দেখি সুন্দর পর্ব শুরু হয়ে গেছে, অথচ আমাকে তুমি ডাকলে না। জ্যোৎস্না ভ্রু কুচকে বলল। মানে তোমার বোন আর ওই পুলিশ রেস্টুরেন্টে সুখ দুঃখের আলাপ করছেন, আমরা করব না? এটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে জ্যোৎস্না। জ্যোৎস্না দাঁত কপাটি বের করে বলল। বাহ, ওরা কথা বলছে তাহলে। যাক, শুনেই শান্তি পেলাম। আমি কি বললাম আর তুমি কি বলে চলছো? চলো না আমরা একটু দেখা করি। জীবনে রাস্তা ছাড়া আর কোথাও
তোমাকে দেখার সুযোগ আমার হয়নি। পারবো না, আমি 20 মিনিট আপেলটা নিয়ে বসেছি, এদের না খাওয়ার পর্যন্ত শান্তিই পাবো না। নিলয় হতভম্ব হয়ে গেল, তবু ব্যঙ্গ করে বলল, 20 টাকা কম হয়ে গেল না? জানি কম হয়েছে, কিন্তু আজ একটু কম ক্ষুধা পেয়েছে, তাই কমই খাচ্ছি। নিলয় আহাম্মক হয়ে গেল। কনকল চুপ থেকে ও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, নয়তো তোমাকে খাইয়ে আমি ফকির হয়ে যেতাম জ্যোৎস্না। জ্যোৎস্না রাগত স্বরে বলল, ফোন রাখুন তো। এই দাঁড়াও, একটা প্রশ্ন ছিল। কি? তোমার কাছে আমি বড় না আপেল? জ্যোৎস্না তৎক্ষণাৎ জবাব দিল। নিঃসন্দেহে আপেল। নিলয়ের মুখে হাসি ফুটতে ধরেছিল, হাতে আপনি হবে ভেবে, কিন্তু হাতে আপেল হওয়ায় ওর মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। ওদিকে জ্যোৎস্না ফোন কেটে দিয়েছে। নিলয় হতাশ শ্বাস ফেলে কান থেকে ফোন নামিয়ে বলতে লাগলো, আমার জীবনে আপেল যে শত্রু হতে পারে সেটা কি জানা ছিল? কেন যে নিজের স্নো হোয়াইট মুভির স্নো হোয়াইটকে অ্যাপেল খাওয়ানো ডাইনিটা মনে হচ্ছে। কিছুদিন নিস্তব্ধ থাকার পর আজ গালিব মেহতাব তার অতি অপ্রিয় ডাক্তারকে নিয়ে চলে আসলেন সিদ্দিকী পরিবার। সেদিনের অপ্রীতিকর ঘটনার পর বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থায় কেউ ছিলেন না। শুধু গালিব মাহতাবই না, নিলয়ের বাবা এনামুল মাহমুদ আর ওর মা নিতু খাতুনও এসেছেন। গালিব মেহতাব ওনাদের সাথে সৌজন্যমূলক কথা বললেন, অতপর জোবায়ের সিদ্দিকীর সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলেন। এখানে শুধু বড়রাই আছে। জ্যোৎস্না রাত কলেজে, গুরবাজ আর নিলয় নিজেদের কর্মস্থলে। বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ওনারা খাবার খেতে খেতে খোশ গল্পে মেতে উঠলেন। এই সময় জ্যোৎস্না রাত কলেজ থেকে ফিরে আসলো। এসে অনাকাঙ্ক্ষিত মানুষদের দেখে দুবোন থমকে গেল। যদিও জ্যোৎস্না একটু একটু লজ্জা পাচ্ছে, কিন্তু রাতের ভীষণ ভয় করছে। ও এখনও গুরবাজকে মেনে নিতে পারেনি। মেয়েদের দিকে নজর যেতেই জোবায়ের সিদ্দিকী গাল প্রশস্ত করে হেসে বললেন, এই তো আমার অমাবস্যার রাত চলে এসেছে। ওনার কথা শুনে 1 সেকেন্ড চুপ থেকে সকলে মাথা নিচু করে হাসতে লাগলো। অবশ্য জ্যোৎস্না হাসছে না, ও কটমট দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। গালিব মেহতাব হাসতে হাসতে শ্বাস টান উঠতে ধরল। তা দেখে ডাক্তার মনসুর উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার, শ্বাসকে আদর করে ডাকুন আর বলুন যে শান্ত হয়ে যাও, তাহলে দেখবেন শ্বাস নর্মাল হয়ে গেছে। গালিব মেহতাব বুকে হাত দিয়ে কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, যেখানে আমার বউ আমার কথা শোনেনি সেখানে শ্বাস শুনবে উজবুক? শুনতেও পারে স্যার, শ্বাস তো আর মেয়ে মানুষ না। উপরে গম্ভীর মুখ করে থাকলেও এই প্রথমবার মনসুরের কথায় গালিব মেহতাব সম্মত হলেন। এসব আবুল তাবুল কথা বললেও মনসুর খুব ভালোভাবে গালিব মেহতাবের চিকিৎসা করে, কিন্তু এই হুটহাট শ্বাসটান উঠে গেলে এসব কথা বলে ওনার মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করে এবং এতে কাজও হয়। নাইমার রহমান নিজের স্বামীর প্রতি প্রচণ্ড হতাশ। এই নাম ভুলে যাওয়ার রোগ সেই বিয়ের পর থেকে দেখছেন। ওনাকে যে কত অদ্ভুত অদ্ভুত নামে ডাকতো, সেসবের কথা না তোলাই ভালো। উনি ভেবেছিলেন বাচ্চাদের নাম অন্তত ভুলবে না, কিন্তু না, ওনাকে ভুল প্রমাণ করে দিয়ে জোবায়ের সিদ্দিকী নিজের বাচ্চার নামও মনে রাখতে পারেন না। স্বামীর থেকে নজর সরিয়ে উনি মেয়েদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলো, মেয়েরা দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। তোমাদের হবু শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতে হবে তো নাকি? বিয়ের দিন তারিখ তো ঠিক করে ফেলেছি অলরেডি। রাতে চোয়াল ঝুলে গেল। ও কিছু বলতে যাবে তার আগে জ্যোৎস্না ওকে টেনে উপরে নিয়ে গেল। ওর তো আর রাতের মতো বিয়ে করতে সমস্যা নেই। দু বোন চলে যেতেই জোবায়ের সিদ্দিকী গলা খাকারি দিয়ে নিজের একটু আগের করা ভুল ঢাকতে বলে উঠলেন, তা আপনাদের মেয়েদের দেখছি না যে। গালিব মেহতাব বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে বললেন, আমার মেয়ে মা বউ কেউ নেই। এনামুল মাহমুদও সমান হতভম্ব গলায় বললেন, ভাইজান, আমার তো 2 ছেলে মেয়ে নেই,
নিলয় আর প্লাবন আমাদের দুই মাত্র ছেলে। জোবাই সিদ্দিকী ইচ্ছাপূর্বক কাঁসার অভিনয় করতে লাগলেন। সামনের মানুষগুলো আসলে কাহিনী বুঝতে সক্ষম না হলেও নাইমা রহমান বেশ ভালোভাবেই বুঝলেন যে জোবাই সিদ্দিকী মেয়েরা বলতে গুরবাজ আর নিলয়কেই বুঝিয়েছে। মিথ্যা কাশি বন্ধ করে উনি বললেন, এই আপনাদের মনোযোগ আমার কথায় আছে দেখছি। আমি তো জানি যে আপনাদের মেয়ে নেই। মনোযোগ আকর্ষণ করার জন্যই এই কথা বলছি আমি। ওনার কথা শুনে বাকিরা সামান্য হাসলেন। অন্যদিকে নাইমা রহমান দীর্ঘশ্বাস ফেললেন। এইবার কোনো ভুল না করে জোবাই সিদ্দিকী বললেন, ছেলেরা কখন আসবে? এনামুল মাহমুদ বললেন, এতক্ষণে এসে যাওয়ার কথা, হয়তো কাজে ফেসে গিয়েছিল। ওনার কথা শেষ হলে গালিব মেহতাব বলে উঠলেন, আমার ছেলে সম্ভবত আসামিদের সাথে সময় কাটাচ্ছে। ওদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করা শেষ হলে চলে আসবে বলে আশা করা যায়। গালিব মেহতাবের কথা একটু হাসলেন। তার আগেই সবার মনোযোগ আকর্ষণ করলো সিঁড়ি বেয়ে নেমে আসা রাত সিদ্দিকী। ও লাল কালোর সংমিশ্রণে একটা শাড়ি আর হিজাব পরেছে। ওর দিকে তাকিয়ে সকলে বলে উঠল, মাশাআল্লাহ। রাত মাথা নিচু করে সকলের সামনে চলে আসলো। দুই পক্ষই ওকে নিজের বৌমা ভাবছে। গালিব মেহতাব রাতের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর বলে উঠলেন, 1 মিনিট ভাইজান, এটা আমার বৌমাও হতে পারে, তাই আপাতত চোখ সরিয়ে রাখুন। আমাদেরও বৌমা হতে পারে, তো আপাতত আপনি চোখটা সরিয়ে রাখুন। ওনাদের টানা হেঁচড়ার মাঝে জোবায়ের সিদ্দিকী মুচকি হেসে বললেন, আমার মেয়ে জিমকে শাড়ি পরলে একটু সুন্দরী লাগে। সকলে হতভম্ব চোখে ওনার দিকে তাকালেন। জিম এতক্ষণ কোথায় ছিল সেটা জানা নেই, কিন্তু ওর নাম উচ্চারণের 50 সেকেন্ডের মাথায় ও কোথা থেকে বাবার সম্মুখে এসে কাটকাট গলায় বললে, বাবা, আমি বুঝে গেছি তুমি আপুদের আগে আমাকেই বিয়ে দিতে চাও। ব্যাপার না, আমি মাইন্ড করব না, পাত্রী দেখা শুরু করে দাও। ওর কথায় জোবায়ের সিদ্দিকী থতমত খেয়ে গেল। বাকিরা জোরে হেসে ফেললেন। মনসুর নিজে হাসার পাশাপাশি গালিব মেহতাবকে আস্তে হাসার পরামর্শ দিতে লাগলো, যেন আবার শ্বাসটা না ওঠে। জ্যোৎস্না সিঁড়ি বেয়ে নামতে নামতে বলতে লাগলো, খুব পেকে গেছিস তাই না? এখনো শার্টের বোতাম লাগানো শিখিসনি, তাতেই বউ যাচ্ছিস? ছ্যা! আমি কি এর সাথে চাচ্ছি? বাবাই আমাকে বাধ্য করেছে। এখন তো তোমার গুরবাজ ভাইয়া আর নিলয় ভাইয়ের সামনে যেতে লজ্জা করে। মনে হয় ওদের না হওয়া বউ আমি। আরও একবার সবাই হেসে উঠল। মনসুরের কথাকে পাত্তা না দিয়ে গালিব মেহতাব জোরে জোরে হাসতে লাগলেন। অবশ্য শ্বাস টানও উঠেছে ফলশ্রুতিতে, কিন্তু উনি মনসুরকে সেটা বুঝতে দেননি। তবে নিজেকে সামলে নিয়ে উনি এনামুল মাহমুদের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলেন, আগেই বলেছিলাম এটা আমার বৌমা, আপনার বৌমা সবে মাত্র তো আসলো। এনামুল মাহমুদ কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। উনি একদম শান্তশিষ্ট একজন মানুষ, খুব বেশি কথা বলেন না। ওদিকে জ্যোৎস্না রাতের পাশে গিয়ে বসলো। আজ ওদের দুজনকে আলাদা করা খুব কঠিন, কারণ দুজনেই একই শাড়ি, একই হিজাব একইভাবে পরেছে। তার উপর দুজনের মাথা নিচু করে রেখেছে। অবশ্য জ্যোৎস্না লজ্জায় আর রাত ভয়ে। একটু পর নিলয় চলে আসলো। এসেই বেচারা থমকে গেল। নিজের প্রিয় মানুষটাকে যেন নতুন রূপে দেখছে ও, একদম লাজুকে লাল টুকটুকে বইয়ের মতো। কিন্তু পর মুহূর্তে ওর মুগ্ধতা ভরা মুখমণ্ডল কুঁচকে গেল, কারণ দুটো লাজুক লতা বসে আছে। এর মধ্যে কোনটা ওর সেটা ও ঠাউর করতে সক্ষম হচ্ছে না। নিজের হতভম্বতা কাটিয়ে ও বড়দের সালাম দিয়ে সকলের সাথে টুকটাক কথা বলে বাবা মায়ের পাশে বসে পড়ল। তারপর চোখ সরু করে সামনের দুই ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কি না, কিন্তু কিছুই পেল না ও। মনে হচ্ছে জ্যোৎস্নাকে ফটোকপি করে আর একটা জ্যোৎস্না বানানো হয়েছে। জ্যোৎস্না আর চোখে মাথা চুলকাতে থাকা দ্বিধান্বিত নিলয়কে দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। একই শাড়ি পরা আইডিয়াটা ওরই ছিল। ও শুধু নিলয় না, গুরবাজকেও আজ দ্বিধায় ফেলতে চায়। সেদিন রাত এসে ওকে বলেছে সব। গুরবাজ কিভাবে রাতকে চিনতে পেল সেটাই অনুসন্ধান করতে চায় জ্যোৎস্না। জ্যোৎস্না ছাদে চলে গেল কিছু সময়ের জন্য। আসলে ওর ভীষণ ক্ষুধা পেয়েছে।
সকলের সামনে তো আর শান্তিমতো খাওয়া যাবে না। তাই ও ছল ছাতুরি করে এইদিকে চলে আসলো। শাড়ির আঁচলের নিচে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে ও। তবে হাত দুটো মেলে 3টার মতো আপেল আর একটা কমলা দেখে জ্যোৎস্নার ভ্রু কুঁচকে গেল। ও আফসোসের স্বরে বলে উঠল, এটুকু দিয়ে তো আমার পেটের এক কোণাও ভরবে না। ছ্যাঃ, তাড়াহুড়ো করতে গিয়ে যে এত কম আনবো সেটা কি জানা ছিল? হতাশ হলেও জ্যোৎস্না আপেল খেতে শুরু করলো। এই সময় গুরবাজের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। ও গাড়ি থেকে নেমে ফোন বের করলো। গালিব মেহতাব বেশ কয়েকবার ফোন দিয়েছিল ওকে। ফোনের পাশাপাশি একটা মেসেজ দেখতে পেল। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আমার বৌমা শাড়ি পরেছে, দেখতে চাইলে আয়, আর না চাইলে আসামিদের সাথে শুয়ে থাক। গুরবাজের কপাল কুঁচকে মেসেজটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে ফোন পকেটে পড়ল। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই ওর কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে আসলো। বাবার কথা ভুলে গিয়ে মুগ্ধ হয়ে ছাদে থাকা শাড়ি পরিহিতা রমণীটির দিকে তাকিয়ে থাকলো। ও দ্রুত পথে ভিতরে প্রবেশ করলো। তারপর আশেপাশে খুব একটা নজর না দিয়ে সোজা গিয়ে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিল। তারপর খোলা হাওয়া মন ভরে উপভোগ করার মিথ্যা অজুহাত দেখিয়ে চটজলদি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ছাদে যাওয়ার জন্য ও এতটাই অন্যমনস্ক ছিল যে রাতকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, সাইড প্লিজ শালিকা। গুরবাজ চলে গেল। রাত অবাক চোখে কিছুক্ষণ ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, শালিকা, জ্যোৎস্নার পরিকল্পনা সফল হতে চলেছে দেখছি। সেদিক থেকে চোখ সরিয়ে রাত বড়দের চা দিতে লাগলো। ওদিকে নিলয় এবার 100% শিওর যে এটাই ওর জ্যোৎস্না। পুলিশ যেহেতু উপরের জনের কাছে গিয়েছে, তাহলে আর কোনো সন্দেহই রইল না। রাত সকলকে চা দিতে দিতে নিলয়ের সম্মুখে চলে এলে সামান্য হেসে ও একটা কাপ ওর হাতে দিয়ে দিল। নিলয় চায়ের কাপ নিয়ে ভ্রু নাচিয়ে রাতকে চোখ মারল। এতে করে রাত থতমত খেয়ে গেল। তাই ও চটজলদি নিলয়ের সামনে থেকে চলে গেল। সকলকে চা দেওয়া শেষে রাত পুনরায় নিজের আসনে গিয়ে বসলো। কিন্তু নিলয়ের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল। নিলয় ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। 1 সেকেন্ডের জন্যও চোখের পলক ফেলছে না। রাত তাকাতে নিলয় ওকে ফ্লাইং কিস দিল। রাতের চোখ ছানা বড়া হয়ে গেল। ও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ভুলেও দ্বিতীয়বার ওর দিকে তাকালো না। ওর ইচ্ছে হচ্ছে গলা ফাটিয়ে বলতে, এই আমি সেই আমি না, আর সেই আমি এই আমি না। প্লিজ পুট ইউর নজর অন্য জায়গায়। কিন্তু বড়দের সামনেও কিছুই বলতে পারছে না। আর না পারছে ইশারায় নিলয়ের ভুল ভাঙিয়ে দিতে। কেননা তাকানোর সাথেই একটা ফ্লাইং কিস ওর দিকে লাফাতে লাফাতে চলে আসছে। গুরবাজ ছাদিকে থেমে গেল। ওর বুকটা ধরাস ধরাস করছে। গালিব মেহতাবের মতো বুকে হাত দিয়ে হৃদয়টাকে নমনীয় করার চেষ্টা করে। ও এক পা করে এগিয়ে গেল। ওদিকে জ্যোৎস্না অপর মুখ করে গ্রাসে আপেল আর কমলা গিলছে। গুরবাজ ঠিক তার কদম দূরত্বে গিয়ে থেমে গেল। তারপর গলা খাঁকড়ে দিয়ে বলল, এই যে আমার বাচ্চার মাম্মা, আমাকে কি একটু মনে জায়গা দেওয়া যাচ্ছে না? তুমি তো আমার হৃদয়ে বড় একটা জায়গা নিজের মালিকানা প্রতিষ্ঠিত করেছ, তাহলে আমাকে কেন দিচ্ছ না? জ্যোৎস্নার মুখ থেকে আপেলের টুকরো পড়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। পুরো বিষয়টা হজম করতে ওর পাক্কা 1 মিনিট লাগলো। পর মুহূর্তে মাথায় দুষ্টবুদ্ধি চলে আসলো। অপরদিকে মুখ করে রেখেই ও কণ্ঠটা নরম করে বলল, আপনার কথা একটু ভুল ছিল, তাই জায়গা দিতে সময় লাগছে। গুরবাজ ভ্রু কুঁচকে বলল, কি ভুল বলেছি? এই যে বাচ্চার মাম্মা বলে ডাকলেন, কিন্তু আমাদের তো বাচ্চাইনি। আমাকে আগে নিজের ঘরনি বানিয়ে নিন, তারপর ভেবে দেখব। ঘরণী বানাতে চাই না, তোমাকে আমার হৃদয়ের রানী বানাতে চাই। ঠিক আছে, সময় নাও, কিন্তু জায়গাটা যেন আমি পাই। জ্যোৎস্না মিটমিট করে হাসতে লাগলো। রাতকে আর একটু ফাঁসানোর জন্য বলতে লাগলো, একটা সত্যি কথা বলি, বলো। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার স্বপ্নে দেখার রাজকুমারের মতোই। গুরবাজের মনটা উঠতেই নেচে উঠল। উত্তেজনায় ওর গলা কাঁপতে লাগলো। ওর অবস্থা নিজে চোখে দেখার জন্য জ্যোৎস্না পিছিয়ে ঘুরল। তবে জ্যোৎস্না সেই দৃশ্য উপভোগ করতে পারল না, কারণ ওকে দেখতেই গুরবাজের পিলে চমকে উঠল। গালিব মেহতাবের মতো বুকে হাত দিয়ে ও থতমত গলায় বলল, সর্বনাশ, আমি তোমাকে রাত ভেবেছিলাম।
জ্যোৎস্না বেশ চমকে উঠল। ও অভিনয় করা বাদ দিয়ে বলতে লাগলো, কিভাবে চিনলেন দুলাপ্রু? কত কষ্টে নিজের সত্তাকে লুকিয়ে রাখলাম, তবুও ধরেই ফেললেন। যাক, সে কথা। আপনার চোখ দুটো আমার টিউব লাইটকে দান করা যায় না দুলাপ্রু? সকলের হাসি ঠাট্টা ড্রয়িং রুমে গম গম করছে, কিন্তু রাত থতমত মুখে মাথা নিচু করে রেখেছে। নিলয় যে কোনোভাবেই থামছে না। এমন সময় গুরবাজ হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। ওর মুখটাও থতমত হয়ে আছে। তবে নিলয়কে দেখতেই ওর চোখ মুখ কুঁচকে গেল। ও ধীর কদমে নিলয়ের পাশে গিয়ে বসলো। অতঃপর ওর দিকে একটু ঝুঁকে গলা খাকারি দিয়ে বলল, জানি আমি তোমাদের সাথে ভুল করে ফ্ল্যাটিং করে ফেলেছি, তাই বলে তুমি আমারটাকে এভাবে কোনো নজর দেবে? ছ্যা, সত্যি বলছি, আমি জ্যোৎস্নাথকে রাত ভেবে ওসব না বললে তোমার এই কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে কাউরান বাজারে বসিয়ে ভিক্ষা করাতাম। নিলয় চমকে উঠল গুরবাজের ঠান্ডা গলায় বলা কথা শুনে। ও তৎক্ষণাৎ বলে উঠল, এটা রাত। তোমার জ্যোৎস্নাথকে কখনো এত ভদ্রভাবে বসে থাকতে দেখেছো? না, আসলে কোনো অবস্থাতেই ওকে দেখিনি। গুরবাজ কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তা দেখে নিলয় হতাশ কণ্ঠে বলল, আমার শালিকা আমাকে আগে পাত্তা দিত না, অবশ্য এখন দেয় না। রাস্তাঘাটে চুপচাপ করে আমিও ওকে একটু দেখতাম। গুরবাজ গা ছেড়ে দিয়ে বসে নিজে হতাশ শ্বাস ফেলে বলল, পাত্তা তো আমিও পাই না। এই দু বোন পাত্তা না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমাদের পাত্তাহীনতায় ভোগাতে চাচ্ছে। দুজনে সমানতালে দীর্ঘশ্বাস ফেলল। তবে একটু পর গুরবাজ চটানে সোজা হয়ে বসে কাট গলায় বলল, তুমি যদি জ্যোৎস্নাথকে ভালোমতো অবজার্ভ না করে থাকো, তাহলে তুমি কাকে পছন্দ করো বলো তো? নিলয় গুরবাজের চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব সামলে নিয়েও বলে উঠল, প্লিজ ডোন্ট গিভ এমন নজর। আমি জ্যোৎস্নাকে চাই। সামনাসামনি না দেখতে পেলেও ফোনে দু একটা কথা বলে বুঝেছি ও ভীষণ চঞ্চল, আর ওর বৈশিষ্ট্য রাতের একদম বিপরীত। বলে রাখা ভালো, আমার চঞ্চল মানুষই বেশি পছন্দ। গুরবাজ নিজের সন্দেহকে লাথি মেরে বিদায় করলে এবং মাথা নিচু করে রাখা রাতের দিকে নজর দিয়ে পড়ল। আর আমার শান্ত সাগরের মতো নীরব মানুষ বেশি পছন্দ। নিলয় ওর দিকে তাকিয়ে অস্পষ্ট হাসলো। অতঃপর বসা থেকে উঠেও ধীর কণ্ঠে বলল, ভাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আর আমি আমারটার মন পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে গেলাম। বলে নিলয় সিঁড়ির দিকে চলে গেল। বরং আর না শুনতে পেলেও রাত নিলয়ের কথা শুনতে পেল, তাই ও চকিতে মাথা তুলে তাকালো। তবে তাকানোর সাথে সাথেই গুরবাজের মুখটা নজরে আসলো, যে ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সেই চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রাত। অবশ্য নজর সরিয়ে নেওয়ার আরও একটি কারণ আছে। রাতের ভীষণ রাগ লাগছে এই ভেবে যে গুরবাজ ওকে শালিকা বলেছে। রাতের নজর সরিয়ে নেওয়ার মধ্যে একটা অভিমান খুঁজে পেল গুরবাজ, এবং অভিমানের সম্ভাব্য কারণ কি হতে পারে সেটাও তৎক্ষণাৎ মাথায় চলে আসলো। চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠল। গুরবাজ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজনকে শালিকা সম্বোধন করেছিল, যে হতভম্ব চাহনিতে ওর দিকে তাকিয়েছিল। কিন্তু গুরবাজ সেই চাহনি তখন বুঝতে না পারলো এখন ঠিক পাচ্ছে, তাই ভীষণ লজ্জা লাগতে লাগলো। গুরবাজ গলা খাকারি দিয়ে রাতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। এতেও কাজ হলো না। রাত চোখ তুলে তাকিয়েছে। ও তাকাতেই গুরবাজ ওকে ইশারায় বাগানের দিকে যেতে বলল। অবিশ্বাস্যভাবে রাত গুরবাজকে মুখ ভেঙে আবারও মাথা নিচু করলো ও বিড়বিড় করে বলতে লাগলো, যে নিজের বউকে চেনে না তাকে শালিকা বলে ডাকে, সেই মানুষের কথা কেন শুনবো? আপনাকে বিয়ে না করার দুইটা কারণের সাথে আর একটা কারণ যুক্ত হলো। আপনি পুলিশ, আপনি হাসেন না, আর আপনি নিজের বউকে না চিনে তাকে শালিকা বলে ডাকেন। রাত গম্ভীর মুখে বসে থাকলো। সময়ের সাথে পাল্লা দিয়ে ওর রাগ বেড়ে চলেছে, কিন্তু নিজের অবস্থার দিকে মনোযোগ যেতেই ও খানিকটা থতমত খেয়ে গেল। গুরবাজ ওকে কী বলল না বলল এতে তো ওর কোনো যায় আসার কথা না। তাহলে এত অভিমান জন্মেছে কেন? রাতের থেকে অপ্রত্যাশিত আচরণ পেয়ে গুরবাজ হতভম্ব হয়ে গিয়েছে। তবে নিজেকে সামলেও গলা খাকারি দিয়ে বড়দের মনোযোগ আকর্ষণ করলো। সবাই তাকাতেই ও শান্ত গলায় বলল, আমি আপনার মেয়েকে নিয়ে একটু বাগানে গেলাম। কথাটা বলা শেষ করেই গুরবাজ বাগানের দিকে হাঁটা ধরলো। এবার রাত ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হলো, যেহেতু সবাই ওর দিকে তাকিয়ে আছে। এই লোক যে কতটা ধুরন্ধর সেটা রাত হাড়ে হাড়ে টের পেল। এদিকে সিদ্দিকি
হাসি মুখে বলে উঠলেন। আচ্ছা নিয়ে যাও জি। উনি বাক্য সম্পূর্ণ করতে পারলেন না, জিমের হুঙ্কার করে ডাকা সম্বোধনে। জোবাই সিদ্দিকী গলা খাকড়ে দিয়ে অযথা এদিক ওদিক তাকাতে লাগলেন। গুরবাজ অপরমুখ হয়ে বাগানের এক সাইডে দাঁড়িয়ে আছে। রাত গুটি গুটি পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। ওর অস্তিত্ব টের পেয়ে গুরবাজ পিছু ঘুরে তাকালো এবং লজ্জিত ভঙ্গিতে বলতে লাগলো। আমি আসলে তখন মনোযোগ দিইনি তোমার প্রতি, তাই চিনতে পারিনি। বাবার মেসেজ আমাকে কনফিউজ করে ফেলেছিল আফফান। রাত ভিতরকার সেই চিনচিনে রাগটা এখনো সজাগ আছে। সেই রাগের প্রভাব রাত কাটকাট গলায় বলল। আমি তো কৈফিয়ত চাইনি। কিন্তু আমি কৈফিয়ত দিতে চাচ্ছি। আমি কোনো সন্দেহ রাখতে চাই না আমাদের মাঝে। আমার যায় আসে না, আপনি যা ইচ্ছা করুন, আমার তাতে কি? আমি তো আপনাকে বিয়েই করব না। গুরবাজ হঠাৎ স্থির হয়ে গেল, শান্ত দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে থাকলো। রাত স্বাভাবিক মুখভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আরও 1 মিনিট নীরবতার পর গুরবাজ তার ছেলের হাসি হেসে বলতে লাগলো। আমি কি বোকা তাই না? যেখানে আমার নিজের মা আমাকে ভালোবাসা দেওয়ার ভয়ে সেই ছোটবেলায় আমাকে আর বাবাকে ফাঁকি দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে, সেখানে তুমি ভালোবাসা দিবে এটা ভাবলাম কি করে? রাত সচকিতে গুরবাজের দিকে তাকালো। ওর মুখটা কেমন অসহায় ভাব গ্রহণ করেছে তা দেখে রাতের প্রচণ্ড খারাপ লাগলো। ও তো এটা অভিমান থেকে বলেছিল। এখন ওর বিয়ে করতে কোনো সমস্যা নেই, তবে এটা সত্যি যে গুরবাজের প্রতি এখনও ওর কোনো অনুভূতি জন্মায়নি। তাই বলে বিয়ে করবে না এটা ওর ভাবনায় আসেনি। গুরবাজ হাতঘড়ির দিকে এক পলক তাকিয়ে পড়ল। আমাকে ডিউটিতে যেতে হবে, সবাইকে জানিয়ে দিও আমি গেলাম। গুরবাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ও গমনপথের দিকে তাকিয়ে রাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকটা যে ভীষণ কষ্ট পেয়েছে সেটা ও ভালো মতনই বুঝতে পেরেছে। গুরবাজ চলে যাওয়ার আরও কিছুক্ষণ পর নিলয় আর জ্যোৎস্না নিচে নেমে আসলো। এই এতটা সময় নিলয় অনেক পরিশ্রম করেছে জ্যোৎস্নাকে একটু বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নিতে। অবশ্য জ্যোৎস্না রাজি হচ্ছিল না। শেষে নিলয় ওকে আপেলের লোভ দেখিয়ে বাইরে যেতে সম্মত করেছে। ড্রয়িং রুমে এসে বড়দের থেকে অনুমতি নিয়ে ওরা দুজনে বেরিয়ে পড়ল। রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা হাঁটতে লাগলো। নিলয় আর চোখে বোরকা পরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে মনে মনে বলল। শালা আপেল, তুই দেখি অনেক কাজে। তুই সতীন না হয়ে বন্ধু হয়ে যাবি সেটা ভাবতেই পারিনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ জ্যোৎস্না বলে উঠল। দুলাব্রো তো আমাকে রাতই ভেবেছিল, আপনি রাতকে আমি ভাবেননি তো? ওর প্রশ্নে নিলয় থতমত খেয়ে গেল। ও ভেবেছে তো ভেবেছে, সাথে টপাটপ ফ্লাইং কিসও ছুঁড়েছে। ছ্যাঁ, এটা জ্যোৎস্নাকে বললে ওর আর রক্ষে থাকবে না। তাই ও গলা খাকড়ি দিয়ে প্রচণ্ড ভাব নিয়ে পড়ল। পাগল হয়েছ? আমি কি তোমার দুলাব্রো যে নিজের বউকে চিনব না? জ্যোৎস্না চোখ সরু করে নিলয়ের দিকে তাকালো। নিলয় সেই চাহনির দিকে তাকাতে পারল না। ও নজর লুকিয়ে ইচ্ছাপূর্বক অন্যদিকে তাকাতে লাগলো। আরও কিছুক্ষণ চোখ সরু করে তাকানোর পর জ্যোৎস্না চোখ সরিয়ে নিয়ে কাটকাট গলায় বলল। আচ্ছা রাতের থেকেই না হয় শুনবো। নিলয় এবার ফ্যাসাতে পড়ে গেল। তাই ও পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য বলে উঠল। চলো পার্কে যাই, ওখানে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে হবে। জ্যোৎস্না গভীর মনোযোগে নিলয়ের দিকে এক পলক তাকিয়ে বলল। ওকে। দুজনে পার্কে চলে আসলো। একটা বেঞ্চে গিয়ে বসলো ওরা। আসলে প্রকৃতির রূপ দেখে জ্যোৎস্নার মন ভালো হয়ে গেল, তবে ক্ষুধাটাও পেল ভীষণ। তাই ও নিলয়কে বলল। এই যে আমার আপেল কোথায়? নিলয় প্লাবনকে আপেল আনার জন্য মেসেজ দিচ্ছিল। জ্যোৎস্নার প্রশ্ন শুনে ও চকিতে ওর দিকে তাকিয়ে বলল। অর্ডার দিয়েছি, এসে পড়লেই বলে। আমি টাটকা আপেল চাই, বলে দিলাম। হ্যাঁ, টাকাটা অ্যাপেলই পাবে। জ্যোৎস্না কপাল কুঁচকে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থেকে পুনরায় প্রকৃতিতে ডুব দিল। কিন্তু পেট যে সায় দিচ্ছে না, ও তো এখনই খেতে চাচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পেরে জ্যোৎস্না বলতে লাগলো।